ডিয়ার স্টুডেন্ট, আসসালামু আলাইকুম। আজকে আমরা এক সপ্তাহ পর আবারও চলে আসলাম বার্নের ওপর লেকচারটা শেষ করার জন্য। অলরেডি আমরা গত ক্লাসেই অনেক বার্ন নিয়ে অনেক কিছু আলোচনা করে ফেলেছি। এখন আমরা বার্নের যে পরবর্তী অংশগুলো আমরা একটু আপনাদের সামনে একটু তুলে ধরব। অলরেডি গত ক্লাসে আপনারা জানেন যে বার্নের ডেফিনেশন, বার্নের ক্লাসিফিকেশন, বার্নের ডিগ্রি অফ বার্ন, কজেস অফ বার্ন, তারপরে বার্নের ইনিশিয়াল ম্যানেজমেন্ট, ফ্লুইড ম্যানেজমেন্ট অ্যান্ড বার্নের হসপিটাল অ্যাডমিশন ক্রাইটেরিয়া, এসব কিছু নিয়ে আমরা আলোচনা করেছি। তখন কিছু অংশ বাকি আছে এখনও যে বার্ন নিয়ে আলোচনা করার। আমরা আজ সেই অংশগুলো স্টার্ট করব। তো আমাদের সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট পার্ট বাকি ছিল, যেটা ছিল কমপ্লিকেশনস অফ বার্ন। দেয়ার আর সো মেনি কমপ্লিকেশনস অফ বার্ন। আমরা এভাবেই শুনতে চাই যে জাস্ট ইমিডিয়েট বার্নে কী কী কমপ্লিকেশন হতে পারে, আর্লি কমপ্লিকেশন কী কী হতে পারে, এবং হোয়াট আর দ্য লেট কমপ্লিকেশনস অফ বার্ন। সো আমরা বার্নের কমপ্লিকেশন স্টার্ট করব। নাও দ্য ইমিডিয়েট কমপ্লিকেশনস অফ বার্ন। ইমিডিয়েট মিনস একটা জায়গায় যদি আগুন লাগে ওই মুহূর্তে ভয়ে কিন্তু একটা পেশেন্ট মারা যেতে পারে। 2 নম্বর হচ্ছে যদি একটা গাড়ির ভিতরে অথবা ক্লোজ ডোর একটা বার্ন হয়, ওই সময় দম বন্ধ হয়ে মারা যেতে পারে, অথবা ইনহেলড এয়ার, হট এয়ার ইনহেলেশনের কারণে ইনফ্লেমেশন হয়ে একটু পরেই রেসপিরেটরি ট্র্যাক্ট বন্ধ হয়ে যেতে পারে। সো আমরা এগুলোকে আগে প্রাধান্য দিব যে হোয়াট আর দ্য ইমিডিয়েট কমপ্লিকেশনস অফ বার্ন। প্রথমে হচ্ছে নিউরোজেনিক শক, দ্যাট ইজ ভয়ে পেশেন্টটা ওই মুহূর্তেই মারা যেতে পারে বা শকে চলে যেতে পারে। নাম্বার 2 হচ্ছে ফিজিক্যাল ইনজুরি টু এয়ারওয়ে, দ্যাট ইজ সরাসরি আগুন লেগে আপার এয়ারওয়েটা বার্ন হয়ে যেতে পারে। লেরিংস, ফেরিংস, এই সমস্ত জায়গা ইডিমা হয়ে এই অংশটুকু ধীরে ধীরে লুমেনটা বন্ধ হয়ে রেসপিরেটরি ডিস্ট্রেস অ্যান্ড রেসপিরেটরি অবস্ট্রাকশন হয়ে যেতে পারে। দেন ইনহেলেশনাল ইনজুরি। ইনহেলেশনাল ইনজুরিটা হলো যে বার্নের কারণে যে অনেকগুলো কার্বন মনোক্সাইড তৈরি হয়, এগুলো ইনহেলড হয়ে, ইনহেলের কারণে দ্য টক্সিক এফেক্ট অফ দ্য টক্সিক গ্যাস অ্যারাইজেস ফ্রম দ্য বার্ন, এগুলো থেকে রেসপিরেটরি মেমব্রেনে প্রবলেম হতে পারে। দেন অকুলার বার্ন, ওই মুহূর্তে চোখটা জ্বলে যেতে পারে এবং চোখ জ্বলে গেলে পেশেন্ট ওই মুহূর্তেই ব্লাইন্ড হয়ে যেতে পারে। সো দিস আর দ্য ইমিডিয়েট কমপ্লিকেশনস অফ বার্ন। দেন আর্লি কমপ্লিকেশন। আর্লি কমপ্লিকেশন নিয়েও আমরা বেশি গুরুত্ব দিব, কারণ হচ্ছে ইমিডিয়েট কমপ্লিকেশন নিয়ে কিন্তু হসপিটালে আমাদের কাছে আসবে না, পেশেন্টটা আসবে আর্লি কমপ্লিকেশন নিয়ে। তো আর্লি কমপ্লিকেশনের মধ্যে প্রথম যে কমপ্লিকেশনটা আমরা চিন্তা করব, সেই কমপ্লিকেশনটা হচ্ছে হাইপোভলিমিক শক। এই জন্য বার্নের পেশেন্টটাকে আমরা বেশি গুরুত্ব দিব ফ্লুইড থেরাপি দিয়ে। ফ্লুইড থেরাপি ইজ ভেরি ইম্পর্টেন্ট পার্ট ফর ম্যানেজমেন্ট অফ বার্ন। সো আমরা যাতে কোনোদিন ভুলি না যে ফ্লুইড থেরাপি নিয়ে ভুলব না। হাইপোভলিমিক শক যে কোনো মুহূর্তে হয়ে যেতে পারে। আপনারা দেখবেন যে আমরা গত ক্লাসে আমরা হিসাব করেছি যে প্রায় 8,000-9,000 ml ফ্লুইড, ইভেন সামটাইমস 16,000 ml ফ্লুইডও একটা পেশেন্টের রিকোয়ারমেন্টস হতে পারে। সো ওই সমস্ত জিনিস, ওই ফ্লুইডটাকে আমরা অবশ্যই দিব টু প্রিভেন্ট দ্য হাইপোভলিমিক শক। ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট। সো আমাদের আর্লি কমপ্লিকেশনের প্রথম চিন্তা করব হাইপোভলিমিক শক। তারপরে হতে পারে সার্কামফারেন্সিয়াল বার্ন অফ দ্য লিম্ব অ্যান্ড চেস্ট। এটা নিয়ে আমাদের অবশ্যই ইম্পর্টেন্স দিতে হবে, বিকজ যদি একটা আর্মে অথবা চেস্টে সার্কামফারেন্সিয়াল বার্ন হয়, এস্কার ফর্মেশন হবে। সো এটা আস্তে আস্তে কম্প্রেস করবে। আপার লিম্বে যদি কম্প্রেস হয় তাহলে ভাস্কুলার সাপ্লাই ডিস্টাল পার্ট অফ দি বার্ন বন্ধ হয়ে যেতে পারে, অথবা চেস্টে কমপ্লিকেশন হওয়ার কারণে, কম্প্রেশনের কারণে রেসপিরেটরি ডিস্ট্রেস হতে পারে। সো এই সমস্ত জিনিস আমাদের মাথায় থাকতে হবে যে আমরা সার্কামফারেন্সিয়াল বার্ন কোন জায়গায় হলো বা না হলো, এটার উপর আমাদের দেখতে হবে যে কোন জায়গায় সার্কামফারেন্সিয়াল বার্ন আছে কিনা নাই। তারপরে রেনাল সাপ্রেশন হতে পারে। কি কারণে রেনাল সাপ্রেশন হয়? ফার্স্ট হচ্ছে রিলিজ অফ এডিএইচ, দেন রিলিজ অফ অ্যালডোস্টেরন, দেন টক্সিন রিলিজ ফ্রম দ্য ওন্ড, অ্যান্ড মায়োগ্লোবিন রিলিজ ফ্রম দ্য বার্ন ওন্ড মাসেলস। এই সমস্ত কারণে রেনাল সাপ্রেশন হতে পারে। দেন জিআইটি কমপ্লিকেশন। জিআইটি কমপ্লিকেশন মে বি ডিউ টু অ্যাকিউট গ্যাস্ট্রিক ডাইলেটেশন হতে পারে। ইনিশিয়াল 2 to 3 আওয়ার্সের ভিতরে অ্যাকিউট গ্যাস্ট্রিক ডাইলেটেশন হবে। তারপরে
প্যারালাইটিক আইলিয়াস, কার্লিং আলসার, এই সমস্ত কমপ্লিকেশন হতে পারে। হেপাটোবিলিয়ারি কমপ্লিকেশন থাকতে পারে। হেপাটোবিলিয়ারি কমপ্লিকেশনের মধ্যে আমাদের আছে যে কোলিস্টেসিস অ্যান্ড হেপাটিক ড্যামেজ, হেপাটাইটিস হয়ে যেতে পারে। দেন অ্যাকিউট অ্যাক্যালকুলাস কোলিসিস্টাইটিস, এই কমপ্লিকেশনটাও আসতে পারে ডিউ টু বার্ন। আমরা যখন অ্যাকিউট অ্যাক্যালকুলাস কোলিসিস পড়বো, আমরা অ্যাকিউট অ্যাক্যালকুলাস কোলিসিস পড়ি নাই, ক্রনিকটা পড়ছি, তখন দেখবো যে ইম্পর্টেন্ট কজ ইজ বার্ন। বার্ন পেশেন্টের অ্যাকিউট অ্যাক্যালকুলাস কোলিসিস্টাইটিস হতে পারে। দেন অন ইনফেকশন অ্যান্ড অন সেপসিস, এই জিনিস নিয়ে, এই কমপ্লিকেশন নিয়ে আমাদের অবশ্যই গুরুত্ব দিতে হবে, বিকজ এই ইনফেকশন মে লিডস টু সুপারফিশিয়াল বার্ন টু ডিপ বার্ন। সো পেশেন্টের ম্যানেজমেন্ট এবং আউটকামও চেঞ্জ হয়ে যাবে। দেন হোয়াট আর দ্য লেট কমপ্লিকেশনস, অনেক সময় বার্নের পেশেন্ট প্রথম দিকে আমাদের কাছে আসে না, নিজের এলাকায় অথবা লোকাল ডক্টর দিয়ে সে ট্রিটমেন্ট করায়। এই ট্রিটমেন্ট করানোর পরে অনেকগুলো কমপ্লিকেশন নিয়ে আসতে পারে। এই আমরা যেমন একটা আপার লিমের ছবি দেখছি যে এরকম কন্ট্রাকচার অফ দি জয়েন্ট হয়, একবারে বাঁকা হয়ে যেতে পারে এবং এটা মুভ করতে পারবো না পেশেন্ট। তো আগলি স্কার ফর্মেশন হতে পারে, বিশেষ করে ফেস এবং এক্সপোজ পার্ট, এগুলোতে আগলি স্কার হবে। দেন বার্ন কন্ট্রাকচার, যে আমরা ছবিটা দেখছি ওটা বার্ন কন্ট্রাকচার, এই রিস্ট জয়েন্টটা কন্ট্রাকচার হয়ে গেছে। ডিসফিগারেশন অফ দ্য ফেস অ্যান্ড মার্জোলিন আলসার। মার্জোলিন আলসার একেবারে পরের কমপ্লিকেশন। মার্জোলিন আলসার ইজ স্কোয়ামাস সেল কার্সিনোমা স্পেশাল টাইপ, এটা বার্ন ওন্ডে হয়, অনেকদিন পরে হয়, এবং শুধু আলসার মনে করলে হবে না, এটা ওয়ান টাইপস অফ স্কোয়ামাস সেল কার্সিনোমা। নাও হিলিং, বার্ন ওন কীভাবে হিলিং হয়? বিভিন্ন বার্ন ওন বিভিন্নভাবে হিলিং হতে পারে। সো পার্শিয়াল থিকনেস স্কিন ইনজুরি হিল উইদিন 2 to 3 weeks, 2 থেকে 3 সপ্তাহের ভিতরে পার্শিয়াল থিকনেস বার্ন ইনজুরি হিল হয়ে যাবে। দেন এনি ওন দ্যাট রিমেইনস আনহিলড অর গ্রানুলেটস এট 3 weeks উইল নট হিল স্যাটিসফ্যাক্টরি উইদাউট সার্জিক্যাল ইন্টারভেনশন। এবং যে পার্শিয়াল থিকনেস ওনটা 3 সপ্তাহের মধ্যে হিল হবে না, সে ওনটা সার্জিক্যাল ইন্টারভেনশন লাগবে। এখন ফুল থিকনেস স্কিন, ফুল থিকনেস স্কিন ইঞ্জুরি নিডস সার্জিক্যাল ইন্টারভেনশন আর্লিয়ার, আদারওয়াইজ হিল্ড উইথ আগলি স্কার। এরকম একটা স্কার তৈরি হয়ে যাবে যদি আমরা ফুল থিকনেস স্কিনকে সার্জিক্যাল ইন্টারভেনশন না করি। নাও হোয়াট আর দ্য ইনিশিয়াল বার্ন ওন ট্রিটমেন্ট। ইনিশিয়ালি একটা বার্ন ওনকে আমরা কীভাবে ম্যানেজ করব হসপিটালে আসার পরে? অলরেডি আমরা প্রিভিয়াস ক্লাসে বলেছি, আবারও বলছি, এখানে দেয়ার আর ডিফারেন্ট টাইপস অফ ম্যানেজমেন্ট, সার্জিক্যাল ম্যানেজমেন্ট। সো পার্শিয়াল থিকনেস বার্ন যদি হয় তাহলে আমরা কি করব? পার্শিয়াল থিকনেস বার্ন কভার্ড উইথ ক্লিয়ার প্লাস্টিক ফিল্ম আনটিল ডেফিনিটিভ ডায়াগনোসিস বাই এক্সপিরিয়েন্স বার্ন সার্জন। যতক্ষণ পর্যন্ত একজন বার্ন সার্জন তাকে ডায়াগনোস করবেন না যে পার্শিয়াল থিকনেস আছে ফুল থিকনেস, ততটুকু পর্যন্ত আমরা ইনিশিয়াল ম্যানেজমেন্ট হিসেবে আমরা ক্লিয়ার প্লাস্টিক ফিল্ম দিয়ে এটা কাভার করে রাখবো। দেন আফটার ডায়াগনোসিস পার্শিয়াল থিকনেস বার্নটাকে কী করবো? যদি মাইনর বার্ন হয় তাহলে সেমি অক্লুসিভ ড্রেসিং অথবা সিলভার সালফারডাইজিন, কমনলি সিলভার সালফারডাইজিন আমরা ইউজ করি ওয়ার্ডে, অথবা সেমি অক্লুসিভ ড্রেসিং, এগুলো বাজারে পাওয়া যায়। এই সমস্ত ড্রেসিং আমরা ইউজ করতে পারি যদি মাইনর বার্ন হয়। অথবা লার্জ বার্ন হলে কি করব? লার্জ বার্ন হলে সিনথেটিক আর্টিফিশিয়াল স্কিন, বিভিন্ন নামে পাওয়া যায়, ওটা ইউজ করতে পারি, অথবা স্টোরড পিগ স্কিন অথবা ফিশ স্কিন, এগুলো ইউজ করতে পারি। পিগ স্কিন অবশ্য আমাদের দেশে বেশি পাওয়া যাবে না, কারণ পিগ এত বেশি আমাদের দেশে ইউজ হয় না, তবে ফিশ স্কিন পেতে পারি। এদের কমন ফিশ, এদের স্কিনগুলো কিন্তু আমরা বার্ন ড্রেসিং ইউজ করতে পারি। অনেক দেশেই এই ফিশ স্কিনগুলো ইউজ হয়। সো আমরা যদি দেখি যে এই ফিশ ভেরি কমনলি আমরা পাওয়া যায়, তেলাপিয়া ফিশ, এটা বাজারে হাজার হাজার কেজি বিক্রি হয়, কিন্তু আমরা এই যে স্কিনটা কিন্তু ফেলে দিই। এই স্কিনটা যদি প্রিজার্ভ করতে পারি তাহলে কিন্তু আমরা এই বার্ন ওনটাকে এই স্কিন দিয়ে ম্যানেজ করতে পারি। সো তেলাপিয়া স্কিন কভারিং, এটা দিয়ে আমরা আর্লি ম্যানেজমেন্ট অফ বার্ন করতে পারি যদি আমরা আর্টিফিশিয়াল স্কিন না পাই। তবে আর্টিফিশিয়াল স্কিনের চেয়ে এই তেলাপিয়া ফিশের স্কিনটা বেশি কাজে আসবে। অলরেডি ব্রাজিল এবং আরও কয়েকটা দেশ তারা এই তেলাপিয়া ফিশের স্কিন ইউজ করে
তারা অনেকগুলো জার্নাল পাবলিশ করেছে এবং এখানে দেখা যাচ্ছে যে স্যাটিসফ্যাক্টরি লেভেল অফ হিলিং হয় তেলাপিয়া ফিশের স্কিন ইউজ করে। নাও ফুল থিকনেস বার্নকে আমরা কি করব? ফুল থিকনেস বার্ন ইমিডিয়েট বার্ন অন এক্সিশন প্রোটোকল এভাবে করতে পারি। ইমিডিয়েটলি 24 ঘন্টার ভিতরে আমরা বার্ন অনকে এক্সারসাইজ করতে পারি ইনিশিয়ালি, অথবা আর্লি বার্ন অন এক্সিশন, এটা 72 আওয়ারের ভিতরে আমরা এই বার্ন অনটাকে এক্সারসাইজ করবো, সার্জিক্যাল এক্সারসাইজ, অথবা স্টেজ এক্সিশন প্রোটোকল, প্রথম সপ্তাহের পর থেকে আস্তে 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 স্কিনটাকে এক্সারসাইজ করবো। এই তিনভাবে আমরা ফুল থিকনেস স্কিনকে সার্জিক্যালি এক্সারসাইজ করতে পারি। ট্রানজেনশিয়াল স্কিন এক্সিশন বলে। দেন ফলোড বাই পার্শিয়াল থিকনেস স্কিন গ্রাফটিং। এটা আমরা গ্রাফটিং করব এভাবে, পার্শিয়াল থিকনেস স্কিন নিব, ভালো লিম থেকে নিয়ে আমরা ম্যাশ করে এভাবে বসিয়ে দিব, অথবা আলটিমেটলি আসলে এরকম একটা ফিগার দাঁড়াবে স্কিন গ্রাফটিং এর পরে বার্নের ওন্ডের। দেন এসকারোটমি আর ফেসিওটমি। এটা হচ্ছে যদি আমরা কোনো পেশেন্টকে পাই এরকম যে তার সার্কামফারেন্সিয়াল বার্ন অফ দ্য আপার লিম, লোয়ার লিম অথবা চেস্ট হয়, তাহলে ওই পেশেন্টকে আমরা এসকারোটমি বা ফেসিওটমি করতে হবে, ফাঁসা পর্যন্ত কেটে ফেলতে হবে। না হলে দিস কম্প্রেশন ফ্রম দ্য এসকার লিডস টু ভাস্কুলার কম্প্রেশন অর রেসপিরেটরি কম্প্রেশন, এই দুটো জিনিস করতে পারে। সো আপার লিম বা লোয়ার লিম্বে যদি কোনো কারণে সার্কামফারেন্সিয়াল বার্ন হয়, তাহলে অবশ্যই ইমিডিয়েটলি আমাদের ফ্যাসিওটমি বা এসকারোটমি করা লাগবে। আমরা এখানে ফিগারে দেখাচ্ছি যে বিভিন্ন লাইন অফ এক্সিশন আপার লিম্বে ল্যাটারালি অথবা মিডিয়ালি দিব, চেস্টের উপরে মাঝখান দিয়ে নেব এবং সাইড দিয়ে নিব, লোয়ার লিম্বও সেম, এবং ফিঙ্গারগুলোতে আমরা কীভাবে এসকারোটমি করব তা এখানে শো করা আছে। সো এসকারোটমি or fasciotomy may be necessary within hours in circumferential burn of limb and chest leading to neurovascular compression or chest wall motion restriction। তাহলে এটা প্রিভেন্ট করার জন্য অবশ্যই আমাদের এসকারোটমি fasciotomy করা লাগবে। সো এটা আমরা আলাদা একটা ক্লাসে আলাপ করব। এসকারোটমি fasciotomy বার্নে আমরা একবারে সবগুলো একসাথে নিয়ে আসবো না, শুধু বার্নে fasciotomy বা এসকারোটমি লাগে এতটুকু জানলে চলবে, এবং কোন বার্নে লাগে সেটাও আমরা বলে দিয়েছি যে এরকম যদি বার্ন হয় যে বার্নে সার্কামফারেন্সিয়াল বার্ন ইঞ্জুরি হয়, তাহলে আমরা আপার লিম বা লোয়ার লিম অথবা চেস্টে লাগবে। দেন সার্জিক্যাল রিকনস্ট্রাকশন অফ বার্ন ইঞ্জুরি। অনেক পেশেন্ট এরকম স্কার কন্ট্রাকচার নিয়ে আসবে, এদের জন্য আমাদের প্লাস্টিক সার্জন লাগবে। প্লাস্টিক সার্জনকে নিয়ে আমরা এই সমস্ত বার্ন ম্যানেজ করব। সো the major complications of burn injury is scarring। যদি ঠিক মতো আমরা ম্যানেজ করতে না পারি ইনিশিয়ালি বার্ন অনটাকে, তাহলে স্কার হবে এবং সেই স্কারটাকে আমরা পরবর্তীতে ম্যানেজ করা লাগবে। সো ইনিশিয়াল ম্যানেজমেন্ট অফ দ্য স্কারিং, কীভাবে ইনিশিয়ালি ম্যানেজ করব? লাম্পি হাইপারট্রপিক or colored scar may be limited by applications of pressure উইথ প্রেশার গার্মেন্টস। অনেকগুলো প্রেশার গার্মেন্টস পাওয়া যায়, আমরা এখানে ছবিতে দেখিয়েছি যে বিভিন্ন ধরনের প্রেশার গার্মেন্টস আছে, সেটা ইউজ করে আমরা ইনিশিয়ালি হাইপারট্রপিক স্কার বা ক্যালোরটাকে একটু প্রিভেন্ট করতে পারি। অথবা ট্রপিক্যাল সিলিকন শিটিং মে অলসো বেনিফিশিয়াল ইন লিমিটিং দ্য স্কার হাইপারট্রপি। ট্রপিক্যাল এটা পাওয়া যায় সিলিকন শিটিং, ওটা ইউজ করলে একটু কমবে স্কারটা। দেন the late management is joint scar contracture থেকে আমরা কি করব? সার্জিক্যাল রিকনস্ট্রাকশন টু রিলিজ দ্য কন্ট্রাকচার। এটাকে এখানেও আমাদের প্লাস্টিক সার্জন লাগবে, জেনারেল সার্জন এটা পারবে না। অথবা ব্রড কন্ট্রাকচার যদি হয় তাহলে রিলিজ অফ ইনসার্শন অফ দ্য স্কিন গ্রাফটিং অর ফ্ল্যাপ। শুধু রিলিজ করলে হবে না, স্কিন গ্রাফটিং বা ফ্ল্যাপ আমাদের এখানে দিতে হবে। এরকম যদি ফেসিয়াল স্কার হয় তাহলে হাই স্কিলড প্লাস্টিক লাগবে, তবে মোটামুটি এরকম আসবে, পুরোপুরি আসলে ফেস আগের মতো আসবে না বার্নের ফেস। নাও নিউট্রিশন ইন দ্য বার্ন পেশেন্ট। বার্ন পেশেন্টের নিউট্রিশনটা মেনটেন করতে হবে। আমরা দেখি যে হসপিটালে অথবা কোনো ক্লিনিকে যদি পেশেন্ট ভর্তি থাকে তাহলে তার অ্যাটেন্ডেন্সগুলো বা আত্মীয়স্বজন অবশ্যই হাতের মধ্যে খাবার দাবার নিয়ে আসবে। ইভেন হেড ইঞ্জুরির পেশেন্ট এবং
পেশেন্ট যদি স্ট্রোকের পেশেন্ট, তার জন্য খাবার দাবার নিয়ে আসবে। সো এই সমস্ত খাবার দাবার বার্নের পেশেন্টকে অবশ্যই আনতে হবে, ওদের জন্য না আনুক বা না আনুক। সো দিস আর দ্য নিউট্রিয়েন্টস, এই ফলমূল বা বিভিন্ন ভিটামিনস অ্যান্ড মিনারেলস এগুলো তার লাগবে। সো বার্ন পেশেন্ট নিডস এক্সট্রা ফিডিং, এটা মনে রাখতে হবে আমাদের। An nasogastric tube should be used in all patients with burns over 15% of total body surface area. যদি বডি সার্ফেস এরিয়ার 15%-এর বেশি বার্ন হয় তাহলে অবশ্যই নেসোগ্যাস্ট্রিক টিউব দিয়ে ফিডিং দিব, যদি পেশেন্ট খেতে না পারে। আর যদি খেতে পারে তাহলে অরালি তাকে আমরা খাওয়াবো। এত নিউট্রিশন কি কাজে আসবে? The extra nutrition is required for removing the burn, achieving the healing and stop the catabolic drive. Severe catabolic drive is started after burn. এই catabolic driveটা আমাদের বন্ধ করার জন্য অবশ্যই আমাদের পেশেন্টকে নিউট্রিশন দিতে হবে। সো আমাদের অনেকগুলো ফর্মুলা আছে, যে সমস্ত ফর্মুলা মেনে আমরা পেশেন্টকে বার্নের ফিডিং দিই। তার মধ্যে হচ্ছে কুরি ফর্মুলা ইন কিলো ক্যালোরি। কীভাবে দিব? এই যদি 16 to 59 ইয়ার্স হয় তাহলে আমরা কীভাবে করবো? 20 ইন্টু বডি ওয়েট ইন কেজি প্লাস 40 ইন্টু টোটাল বডি সার্ফেস এরিয়া, এটা সমান কিলো ক্যালোরিতে যা আসবে তা আমরা সারাদিনই দিব পেশেন্টটাকে। অথবা যদি এজ মোর দেন 60 ইয়ার্স হয় তাহলে আমরা দিব 20 ইন্টু ওয়েট ইন কেজি বডি সার্ফেস এরিয়া প্লাস 65 ইন্টু টোটাল বডি সার্ফেস এরিয়া। তাহলে কেজিতে 20 কিলো ক্যালোরি দিব এবং প্রতি পার্সেন্ট বডি সার্ফেস এরিয়াতে দিব 65 কিলো ক্যালোরি। তাহলে এভাবে আমরা ওল্ড এজ বা ইয়াং এজকে আমরা এভাবে নিউট্রিশন দিতে পারি। আরেকটা আছে সুদারল্যান্ড ফর্মুলা। এক্ষেত্রে কি হয়? এক্ষেত্রে চিলড্রেনকে আমরা দিব 60 কিলো ক্যালোরি পার কেজি প্লাস 30 কিলো ক্যালোরি ইন্টু পার্সেন্টেজ অফ টোটাল বডি সার্ফেস এরিয়া। এভাবে আমরা পেশেন্টকে নিউট্রিশন দিতে পারি। অথবা অ্যাডাল্টের ক্ষেত্রে দিব আমরা কিভাবে? যে 20 কিলো ক্যালোরি পার কেজি প্লাস 70 কিলো ক্যালোরি ইন্টু পার্সেন্টেজ অফ বডি সার্ফেস এরিয়া। সো এভাবে আমরা পেশেন্টটাকে নিউট্রিশন এক্সট্রা নিউট্রিশন দিতে পারি। নাও দেয়ার আর সাম ফ্যাক্টরস ইনফ্লুয়েন্সিং দ্য বার্ন ইন বাংলাদেশ। তো বাংলাদেশে বিভিন্নভাবে বার্ন হয়, তার মধ্যে আমরা এখানে হচ্ছে যে ওভার ক্রাউডিং একটা বড় কারণ। সেকেন্ড হলো ওপেন ফায়ার ইন উইন্টার। উইন্টারে আমরা এই চিত্র অহরহ দেখি, যে বড় একটা আগুন জ্বালিয়ে চারপাশে মানুষ বসে আছে, কোন সময় কার কাপড় থেকে কোন আগুন লাগবে এটা আমরা ঠিক বুঝতে পারি না। ইভেন ঘরের মধ্যে এরকম আগুন নিয়ে অনেক কাপড়ের নিচে বসে থাকে, এবং এই বার্ন নিয়েই শীতকালে মানুষগুলো আসে। তো শীতকালে আমরা উইন্টার সিজনে আমরা বার্ন ইউনিট দেখি একবার ভরপুর হয়ে যায় ডিউ টু দিস ওপেন ফায়ার ইন উইন্টার। এরপরে আরেকটা হলো সিঙ্গেল রুম হোমস। সিঙ্গেল রুমের ভিতরে যে মানুষ থাকে, চুলা আছে, এখানে ওপেন ফায়ার ফর কুকিং, এ সমস্ত জায়গায় বেশি বার্ন হবে। যে কোনো সময় যে কোনো পার্ট অফ দ্য বডি অর ক্লথিংসে বার্ন হয়ে যেতে পারে। তারপরে আরেকটা হচ্ছে যে ফ্লোর লেভেল কুকিং। ইট ইজ ভেরি ডেঞ্জারাস, কারণ ফ্লোর লেভেল কুকিংয়ে পরে হঠাৎ করে যদি পিছলে খেয়ে পেশেন্ট পড়ে যায় তাহলে হয় তার গরম ভাতের পাতিলটা তার গায়ে পড়বে, এখানে বার্ন স্কার্ড হবে, অথবা সে নিজেই পুরা চুলার উপর পড়ে যাবে। তো ফ্লোর লেভেল কুকিং ইজ ভেরি ডেঞ্জারাস। এই ক্ষেত্রে এই জন্য আমাদের দেশে আরও এই ইনফ্লুয়েন্স ফর বার্ন ইন আওয়ার কান্ট্রি। দেন চিলড্রেন প্লেয়িং নিয়ার দ্য ফায়ার প্লেস। অনেক সময় আমরা দেখি যে মা একদিকে রান্না করতেছে অথবা এই যে এখানে তরকারি কাটতেছে, বাচ্চা ওইদিকে চুলার ভিতরে হাত দিয়ে দিতেছে। তো এটি ভেরি ডেঞ্জারাস। এই জিনিসটা আমাদের প্রিভেন্ট করতে হবে। বাচ্চাকে অবশ্যই আমাদের ওপেন ফায়ার থেকে সরায় রাখতে হবে। অথবা যে মা আসে রান্না করা পাতিল নিয়ে চলে গেছে এবং বাচ্চা সে ওপেন চুলার ভিতরে হাত দিয়ে দিচ্ছে। তো এরকম চিলড্রেন অনেক বার্ন নিয়ে আসে এবং অ্যাক্সিডেন্টাল বার্ন, এবং বার্ন ইন চিলড্রেন ইজ ভেরি ডেঞ্জারাস। এই সমস্ত বার্ন আমাদের অবশ্যই প্রিভেন্ট করতে হবে। ইট ইজ প্রিভেন্টেবল ইন আওয়ার কান্ট্রি যদি আমরা একটু সচেতন হই। দেন ওয়ারিং লাইট ওয়েট ফ্লোয়িং গার্মেন্টস। এরকম লেক অফ কেয়ার, এরকম হচ্ছে যে এরকম শাড়ির আঁচল অথবা ওনার আঁচল ঝুলিয়ে আমাদের দেশের মহিলারা রান্না বান্না শুরু করে, এবং উইদাউট এনি কেয়ার তারা দেখা যায় যে চুলার উপর দিয়ে সাথে সেলফ থেকে খাবার দাবার বা বিভিন্ন জিনিস লবণ মরিচ নিয়ে আসে। তো ওই মুহূর্তে কিন্তু বার্ন হয়ে যায়, এবং সেই বার্ন হওয়ার পরে আমাদের দেশের মহিলারা কী করে? দৌড় লাগাবে, চিৎকার করবে, দৌড় লাগবে। আমাদের বার্নের ম্যানেজমেন্টে একটা জিনিস বলছিলাম আমরা যে ওই সময় যে বার্নের ম্যানেজমেন্টের প্রথম হচ্ছে স্টপ, দাঁড়াতে হবে।
ড্রপ, ফ্লোরের ভিতরে পড়ে যেতে হবে, এবং দেন রোলিং, এবার রোল করতে হবে। এরকম না করলে কিন্তু বার্ন দেখা যাবে যে যেখানে 5% 10% বার্ন হওয়ার কথা ছিল সেইখানে বার্ন হয়ে যাবে 100% বার্ন ডিউ টু রানিং। রানিং ইনক্রিজ দ্য বার্ন অ্যান্ড বডি সার্ফেস এরিয়া বাড়তে থাকে। সো এরকম যদি এরকম ঝুলানো কোনো কাপড়ের আঁচলে অথবা ওড়নার আঁচলে কারো বার্ন হয় তাহলে এ ব্যাপারে আমাদের অবশ্যই জানাতে হবে, যে সাথে সাথে ফ্লোরে পড়ে যেতে হবে, ফ্লোরে পড়ে গিয়ে স্টপ, ড্রপ অ্যান্ড রোল, গড়াগড়ি খেতে হবে, তাহলে কিন্তু বার্ন চলে যাবে, ওই সময় বার্নটা কন্ট্রোল হয়ে যাবে। দেন অ্যানাদার ইজ ইজি অ্যাভেলেবিলিটি অফ অ্যাসিড। আমরা প্রায় দেখি যে পেশেন্ট অ্যাসিড বার্ন নিয়ে আসে, এবং এই অ্যাসিড বার্নের কারণ হচ্ছে যে কোনো দোকান থেকে আমাদের কেউ অ্যাসিড কিনে নিয়ে আসে, এবং এই সমস্ত অ্যাসিড ক্রিমিনাল অ্যাক্টে ইউজ করে যে কোনো একটা মহিলার ফেসের উপরে বা বডির উপরে ফেলে দেয়, এবং এই বার্ন ইজ ভেরি ডেঞ্জারাস। এবং এই বার্নের যে স্কার হয় এই স্কার কিন্তু আমরা পুরোপুরি ম্যানেজ করতে পারি না, সো ইট ইজ ভেরি ডেঞ্জারাস। সো আমরা ডিয়ার স্টুডেন্ট, আমরা বার্ন নিয়ে অনেক কথাবার্তা বললাম। এত কথাবার্তা আমরা অবশ্যই পরীক্ষা হলে ধরবো না। কোন কোন জিনিসগুলো আমরা ধরবো সেগুলো নিয়ে আমরা একটু ডিসকাস করি। যে প্রথমে হচ্ছে বার্নের ডেফিনেশনটা ধরবো। বার্নের ডেফিনেশন নিয়ে অনেক প্রবলেম আছে, বিভিন্নভাবে বার্নের ডেফিনেশন হয়, কিন্তু আমরা এই ক্লাসে বার্নের ডেফিনেশন যেভাবে বললাম সেভাবে করতে হবে, যে বার্ন ইজ ইনজুরি ইজ কোজ বাই, তারপরে অনেকগুলো ফ্যাক্টর আছে, ফ্যাক্টরের সাথে এক্সপোজ হলে বার্ন হয়, এটা বলতে হবে। দেন ক্লাসিফিকেশন অফ বার্ন। বার্নের ক্লাসিফিকেশন বিভিন্নভাবে হয়, তবে আমাদের বিভিন্ন ডিগ্রি অফ বার্ন নিয়ে আছে, ডেপথ অফ বার্ন নিয়ে আছে, এই সমস্ত ক্লাসিফিকেশনটা আমরা বললেই হবে ক্লাসরুমে বা পরীক্ষার সময়। দেন কজেস অফ বার্ন, বিভিন্ন কারণে বার্ন হতে পারে, একেবারে আমাদের ফায়ার, হটেড সাবস্টেন্স, কেমিক্যালস, রেডিয়েশন, থান্ডারস্টর্ম, এই সমস্ত সব কিছুই আমাদের বলতে হবে ওই ক্ষেত্রে বার্ন কীভাবে হয়, বার্নের কজ। তারপর হচ্ছে প্যাথোফিজিওলজি অফ বার্ন। প্যাথোফিজিওলজি আমরা বেশি ধরবো না, আমাদের বইয়ে প্যাথোফিজিওলজি একটা আছে, যেটা হলো যে একটা বার্ন হলে বার্নের 3টা জোনে ভাগ হয়, এই 3টা জোন একটু আমাদের জানলেই চলবে। আর আরেকটা প্যাথোফিজিওলজি আছে যেটা আমরা এখানে আনি না, একটু কমপ্লিকেটেড। প্যাথোফিজিওলজি হচ্ছে যে হোয়াট আর দ্য প্রসেস অফ ফ্লুইড লস ইন দ্য বডি আফটার বার্ন। এটা কিন্তু চামড়া জ্বলে গেছে, চামড়া দিয়ে পানি বের হবে এরকম না, কিন্তু there are so many changes occurs in capillaries and systemic level, এবং এই সিস্টেমিক লেভেলে কিভাবে ফ্লুইড লস হয় এই প্যাথোফিজিওলজিটা আমাদের বেলিজ এন্ড ল্যাবে দেওয়া আছে, এটা একটু পড়ে নিতে হবে। আমরা বেশি ধরবো না এটা, যেহেতু একটু কমপ্লিকেটেড, তবে আমরা জোন অফ বার্ন, এই জোন অফ বার্নটা আমরা একটু বেশি ধরবো, যে জোন অফ বার্ন ইঞ্জুরি এটা পড়তে হবে। দেন আমাদের পড়তে হবে ডিগ্রি অফ বার্ন ইঞ্জুরি। এই যে আমরা 1st ডিগ্রি, 2nd ডিগ্রি, 3rd ডিগ্রি, 4th ডিগ্রি আমরা বলছি, এবং এই সমস্ত জিনিসে একটা প্রবলেম হয় কি, যেমন আনসার দেওয়ার সময় স্টুডেন্টরা আনসার দেয় এভাবে, যে ডিগ্রি অফ বার্ন ইঞ্জুরি মানে হলো যে 1st ডিগ্রি মানে হচ্ছে এপিডার্মিস বার্ন, 2nd ডিগ্রি হচ্ছে এপিডার্মিস এন্ড পার্ট অফ ডার্মিস, 3rd ডিগ্রি হচ্ছে ফুল থিকনেস বার্ন উইথ এন্টারিং ইনটু দ্য সাবকিউটেনিয়াস ফ্যাট, এরকম। কিন্তু এই জিনিসটা কিন্তু আমরা বলি না, আমরা যে জানতে চাই যে হাউ ক্যান ইউ ডিটারমিন দ্য ডিগ্রি অফ বার্ন ইন দ্য ওয়ার্ড অফ হসপিটাল। তাহলে আমাদের ক্লিনিক্যাল সিমটমগুলো বলতে হবে, যে জিনিসগুলো আমরা চাই। যে সিমটম অফ 1st ডিগ্রি বার্ন মানে হচ্ছে একটু রেডনেস থাকবে, পেশেন্টের পেইন অনেক বেশি থাকবে, ব্লিস্টার থাকবে না, এই সমস্ত হচ্ছে 1st ডিগ্রি বার্ন। 2nd ডিগ্রি বার্নের প্রথম কাজ হচ্ছে যে ব্লিস্টার থাকবে এবং পেইন থাকবে, এবং পেশেন্টের স্কিনের কালার চেঞ্জ হয়ে যাবে। 3rd ডিগ্রি বার্নও কতগুলো ক্লিনিক্যাল ফিচার আছে, যেমন পেশেন্টটা যেহেতু 3rd ডিগ্রি বার্ন সাবকিউটেনিয়াস ফ্যাটে চলে যায়, এখানে ব্লাড ভেসেলগুলো ওপেন হয়ে যেতে পারে, নার্ভও দেখা যাবে, এবং ওয়াশ লেদার টাইপ অফ একটা ফিচার চলে আসবে। 4th ডিগ্রি বার্নে দেখা যাবে যে বোনস মাসল এক্সপোজ হয়েছে। এইগুলো হচ্ছে 1st ডিগ্রি, 2nd ডিগ্রি, 3rd ডিগ্রি এবং 4th ডিগ্রি বার্ন। এই আনসারটা কিন্তু আমরা চাই, কিন্তু সবাই এপিডার্মিস ডার্মিস মানে হিস্টোলজিক্যাল ক্লাসিফিকেশনটা বলে, কিন্তু আমরা ক্লিনিক্যালি আমরা বারবার বলি যে তুমি কীভাবে বুঝবে 1st ডিগ্রি বার্ন না 2nd ডিগ্রি বার্ন না 3rd ডিগ্রি না 4th ডিগ্রি। এই আনসার অবশ্যই বলতে হবে যে ক্লিনিক্যাল, যে 1st ডিগ্রি বার্ন হলে এরকম আমরা পাবো, এরকম পেইন হবে, ব্লিস্টার থাকবে বা থাকবে না। 2nd ডিগ্রি বার্ন হলে এরকম পেশেন্ট থাকবে, এরকম পেইন থাকবে কি থাকবে না, পিন পিক থাকবে কি না, এগুলো আমরা আনসারটা চাই পরীক্ষা হলে। সো ডিগ্রি অফ বার্ন ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর ইউ। দেন ক্লিনিক্যাল সাইন অফ ডিফারেন্ট ডিগ্রিজ অফ বার্ন, যেটা এতক্ষণ বললাম, যে ক্লিনিক্যাল সাইনটাই আমাদের পরীক্ষার হলে চাই, যে কীভাবে তুমি বুঝবে। এখানে আমরা কিন্তু মাইক্রোস্কোপ নিয়ে বসি না, সো মাইক্রোস্কোপিক ফিচার বললে বলা যেতে পারে যে মাইক্রোস্কোপিক্যালি স্যার এপিডার্মিস বা ডার্মিস যাবে, কিন্তু ক্লিনিক্যালি এটা থাকবে। ক্লিনিক্যালটা অনেকেই বলে না, এই জন্য আমরা আনসারটা ঠিক মতো নেই না। দেন রোল অফ 9 ইন কেস অফ অ্যাডাল্ট অ্যান্ড চিলড্রেন, অ্যান্ড রোল অফ পাম ইন কেস অফ চিলড্রেন।
রুল অফ 9টা অলরেডি সবাই জানে খুব সহজেই। বডিটাকে আমরা অনেকগুলো 9-এ ভাগ করি এবং জেনিটেলিয়াকে 1%-এ দিই। আর বেশি ইম্পর্টেন্ট দিতে হবে যে রুল অফ 9-এই যাই বা রুল অফ পামে যাই বাচ্চার মাথা নিয়ে। নর্মালি আমরা অ্যাডাল্টের মাথা আমরা ধরি 9%, কিন্তু বাচ্চাদের মাথা 14 থেকে 18% এবং 21% পর্যন্ত আছে। তো এই জিনিসটা মনে রাখতে হবে যে বাচ্চাদের মাথার পার্সেন্টেজ কিন্তু বেশি। তারপরে আমাদের প্রি হসপিটাল কেয়ার অফ বার্ন পেশেন্ট, এই জিনিসটা এরিয়া থেকে বের করে নিয়ে আসতে হবে। পেশেন্টটাকে ইনিশিয়ালি পানি দিয়ে কুলিং অফ দ্য বার্ন এরিয়া, এই জিনিসটা করতে হবে। তার ক্লোথিংসগুলো সরাতে হবে, তাকে অক্সিজেন দেওয়া লাগবে। এই সমস্ত জিনিস হচ্ছে প্রি হসপিটাল কেয়ার। এবং যদি পারা যায় তাহলে এবিসিডি কেয়ারও নিতে হবে ওই সময় বার্নের পেশেন্টটাকে প্রি হসপিটালে। তারপরে হলো যে ক্রাইটেরিয়া অফ হসপিটাল অ্যাডমিশন। এখানে আমেরিকান কলেজ অফ বার্ন, এখানে আমরা দেখছি যে হোয়াট আর দ্য ক্রাইটেরিয়া অফ হসপিটাল অ্যাডমিশন। অনেকগুলো ক্রাইটেরিয়া আছে, তার মধ্যে বেশি ইম্পর্টেন্ট ক্রাইটেরিয়া যেগুলো আছে যেগুলো আমরা ধরবো যে পার্শিয়াল থিকনেস বার্ন কত পার্সেন্ট হলে একটা বাচ্চাকে ভর্তি দিব, ফুল থিকনেস পার্শিয়াল থিকনেস বার্ন অ্যাডাল্টের কতটুকু হলে একটা বাচ্চা ভর্তি দিব, ফুল থিকনেস কত পার্সেন্ট হলে ভর্তি দিব, কোন কোন স্পেশাল এরিয়া বার্ন হলে ভর্তি দিব, কোন মেন্টাল কন্ডিশন থাকলে পেশেন্টকে ভর্তি দিব, তারপরে কেমিক্যালস বার্ন কোনটাকে ভর্তি দিব, থান্ডারস্টর্মে হলে বা রেডিয়েশন ইঞ্জুরি হলে কাদের ভর্তি দিব কাদের না, এই ইম্পর্টেন্সগুলো আছে, এগুলো আমাদের বলতে হবে। ক্রাইটেরিয়া হসপিটাল অ্যাডমিশন। দেন হসপিটাল কেয়ার অফ দ্য বার্ন পেশেন্ট। হসপিটালে আসার পরে আমরা কীভাবে বার্ন ম্যানেজ করবো, সবসময় মনে রাখতে হবে বার্ন ইজ এ ইঞ্জুরি পেশেন্ট, এবং এই বার্ন পেশেন্টটাকে অবশ্যই এবিসিডি প্রথমেই ম্যানেজ করে ফেলতে হবে, তারপরে বার্নের দিকে যেতে হবে আমাদের। এবং বার্নের এবিসিডির মধ্যে এবিসিডি ই এফ, এফটা হচ্ছে ফ্লুইড ম্যানেজমেন্ট, শুধু বার্নের জন্য স্পেশাল। তাহলে এই ফ্লুইড ম্যানেজমেন্ট সম্পর্কে আমাদের ভালোভাবে জানতে হবে। এটা অলরেডি আমরা আগের ক্লাসে আমরা বলেছি। তারপর এটা নিয়ে চিন্তা করতে হবে যে ফর্মুলা অফ ফ্লুইড থেরাপি। তার মধ্যে আমরা সবচেয়ে বেশি যে ফর্মুলাটা ইউজ করি সেই ফর্মুলাটা হলো পার্কলেন ফর্মুলা। এই ফর্মুলা আবার আনার কারণ হচ্ছে এই জন্য যে পার্কলেন ফর্মুলা অবশ্যই আমাদের জানতে হবে এবং পার্কলেন ফর্মুলা লিখতে হবে। প্র্যাকটিক্যালি পার্কলেন ফর্মুলা ইউজ করতে হবে যে প্রথম 24 ঘন্টায় আমি কতটুকু ফ্লুইড দিব, যে টোটাল পার্সেন্টেজ হলো টোটাল বডি সারফেস এরিয়া ইন্টু ওয়েট কেজি ইন্টু 4। এই হচ্ছে মিলি এমএল অফ ফ্লুইড। এক্ষেত্রে দেখা যায় 16 লিটার, 20 লিটার, 24 লিটার পেশেন্টের পার্সেন্টেজ অফ বডি সার্ভিস এবং কেজির উপর ডিপেন্ড করে হয়ে যায়। এবং এটা আমাদের আলাদা ভাগ আছে যে প্রথম 8 ঘন্টার ভিতরে দিতে হবে অর্ধেক, এবং বাকি 16 ঘন্টায় দিতে হবে বাকি অর্ধেক। এবং এই 8 ঘন্টাটা স্টার্ট করব আমরা অবশ্যই বার্ন শুরু হওয়ার পর থেকে। যদি দেখা যায় প্রথম 8 ঘন্টা চলে গেছে তাহলে বাকি 16 ঘন্টা ফুল ফ্লুইডটা দিতে হবে, ভলিউম ইন এমএল। তারপর হচ্ছে মেনটেনেন্স ফ্লুইড। শুধু এটা হচ্ছে প্রথম 24 ঘন্টার ফ্লুইড। এরপরের মেনটেনেন্স অফ ফ্লুইড আমরা বলছি ওখানে যে এটা একটু পরে ফেলতে হবে, জানতে হবে যে মেনটেনেন্স ফ্লুইড অনেকেই পড়ে না। ফ্লুইড রিসাসিটেশন বললে সবাই প্রথম 24 ঘন্টা বলে, বাকিগুলো আনসার দেয় না। আমরা এই আনসারটা কিন্তু চাই যে 24 ঘন্টা শেষ হয়ে গেলে আমি এই পেশেন্টটা যদি ফ্লুইড লাগে কীভাবে দেবো, এটা কিন্তু শিখতে হবে তাহলে। দেন কলয়েড থেরাপি। কলয়েড থেরাপি ইজ ইম্পর্টেন্ট থেরাপি। এটা আমরা প্রথমে 12 ঘন্টা বা 24 ঘন্টার পরে দিব, কারণ প্রথমে যদি দেই এই থেরাপিটা তাহলে আমাদের ওই লস হয়ে যাবে প্রোটিনটা। সো কলয়েড থেরাপি কখন স্টার্ট করব এবং কখন দিব এবং কিভাবে আমরা দিব, এরকম ফর্মুলা আছে, এই ফর্মুলাটা আমাদের জানতে হবে। এরপরে হচ্ছে যে মনিটরিং অফ দ্য রিসাসিটেশন। ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর বার্ন পেশেন্ট। মনিটর কীভাবে করতে হবে, আমাদের সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট টুলস ফর মনিটরিং অফ দ্য বার্ন পেশেন্ট ইজ ইউরিন আউটপুট। আমরা জানি যে ইউরিন আউটপুট 0.5 to 1 ml per kg per hour, এই হিসাবে আমাদের দেখতে হবে। যদি পেশেন্টটা 0.1 ml per kg per hour এর ফ্লুইডটা ইউরিন পাস করে তাহলে আমরা বুঝবো আমাদের রিসাসিটেশন ঠিক আছে। যদি কম হয় তাহলে আমরা ফ্লুইড বাড়াতে হবে। আর যদি দেখা যায় যে ইট ইজ এক্সিট 2 ml per kg per hour, যদি এর চেয়ে বেশি হয়ে যায় তাহলে আমাদের ফ্লুইড কমাতে হবে। আমরা বুঝবো যে ওভার হাইড্রেশন হয়ে যাচ্ছে। ওভার হাইড্রেশন লিডস টু সিরিয়াস সেল ইঞ্জুরি। সো দ্য কি অফ মনিটরিং অফ দ্য রিসাসিটেশন ইজ ইউরিন আউটপুট। আমি আগে বলেছি এবং নতুন করে আবার নিয়ে আসছি এখানে। তারপরে ম্যানেজমেন্ট অফ বার্ন ওন অ্যান্ড বার্ন ড্রেসিং, এই জিনিসটা জানতে হবে যে ইনিশিয়ালি বার্ন ওন কীভাবে ম্যানেজ করব এবং বার্ন ড্রেসিং কীভাবে দিব। পার্শিয়াল থিকনেসে একরকম ক্রাইটেরিয়া, ফুল থিকনেসে একরকম ক্রাইটেরিয়া, এটা আমাদের শিখতে হবে যে বার্ন ড্রেসিং কীভাবে দিব। দেন ইনিশিয়াল অ্যান্ড লেট সার্জিক্যাল ম্যানেজমেন্ট অফ বার্ন, এই জিনিসটাও জানতে হবে যে কোন ওনটা এক্সারসাইজ করতে হবে, কোন ওনটা এক্সারসাইজ করা লাগবে না। এবং আমরা দেখছি যে 3টা প্রোটোকল আছে, আর্লি, ইমিডিয়েট অ্যান্ড লেট ও স্টেজ। এই 3টা প্রোটোকল আমাদের জানতে হবে যে কোন সময় বার্ন ওনটা এক্সারসাইজ করে আমরা বার্ন ওনটা ফেলে দিব এবং ফেলে দিয়ে আমরা তারপরে ওখানে পার্শিয়াল থিকনেস স্কিন গ্রাফটিং করব।
দেন ফাইনালি হচ্ছে আমাদের কমপ্লিকেশনস অফ বার্ন শিখতে হবে, যে ইমিডিয়েট কমপ্লিকেশন, আর্লি কমপ্লিকেশন অ্যান্ড লেট কমপ্লিকেশন, এগুলো সম্পর্কে আমাদের জানা লাগবে। আমরা এভাবে চাই কিন্তু পরীক্ষা হলে যে সবাই আনসার লিখুক এবং আনসার বলুক যে ওই বার্ন শুরু হওয়ার সাথে সাথে কীভাবে পেশেন্টের কমপ্লিকেশন আসতে পারে, বার্নের 1-2 ঘন্টা পর থেকে একবারে 4-5 দিন পর পর্যন্ত কীভাবে আসতে পারে, এবং অনেক দিন পরে কী কমপ্লিকেশন নিয়ে আসবে, এবং ম্যানেজমেন্ট আমরা কীভাবে দেখবো এটা আমাদের জানতে হবে। অ্যান্ড ম্যানেজমেন্ট অফ দ্য সার্কামফেরেন্সিয়াল বার্ন, আমরা অলরেডি বলেছি যে অ্যাসকারোটমি বা ফেসিওটমি করা লাগবে, এবং ফেসিওটমির কতগুলা রোল আছে, কতগুলো লাইন আছে, কোন দিকে কাটতে হবে এবং কাদের কাটতে হবে, এটা নিয়েও আমাদের প্রিন্সিপাল আছে, এবং এত বেশি জানবে না। শুধু আমরা এই কথা বললেই চলো পরীক্ষা হলে যে আমরা যদি সার্কামফেরেন্সিয়াল বার্ন হয় তাহলে আমরা কী করবো, তো বলতে হবে যে ফাসিওটমি বা অ্যাসকারোটমি করতে হবে উইদিন আওয়ার। এই বার্নের 2-3 ঘন্টার ভিতরে এটা লাগতে পারে, ইমিডিয়েট সার্জিক্যাল ইন্টারভেনশন লাগতে পারে, না হলে হয় ব্লাড সাপ্লাই বন্ধ হয়ে যাবে অথবা রেসপিরেটরি কম্প্রেশন হয়ে যেতে পারে। দেন ম্যানেজমেন্ট অফ বার্ন স্কার অ্যান্ড কন্ট্রাকচার, যদি একটা পেশেন্ট অনেক দিন পরে বার্নের স্কার নিয়ে আসতে পারে, কন্ট্রাকচার নিয়ে আসতে পারে, তাহলে আমরা কীভাবে রিলিজ করব, কীভাবে পার্শিয়াল থিকনেস, ফুল থিকনেস স্কিন গ্রাফটিং করব, অথবা আমরা কীভাবে পেশেন্টটাকে ফ্ল্যাপ দিব, এই জিনিসটা জানতে হবে। তবে এখানে আমাদের অবশ্যই প্লাস্টিক সার্জনের হেল্প নিতে হবে। সো ফাইনালি হচ্ছে নিউট্রিশন অফ দ্য বার্ন পেশেন্ট। তো নিউট্রিশন নিয়ে আমরা বলেছি বিভিন্ন ফর্মুলা আছে, অবশ্যই ইমপ্রুভ নিউট্রিশন বা ইমপ্রুভ ডায়েট দেওয়া লাগবে। সো ডিয়ার স্টুডেন্ট, এতক্ষণ পর্যন্ত আমরা বার্ন নিয়ে অনেক বেশি আলোচনা করে ফেলেছি। এত বেশি আলোচনা করলে আসলে বার্ন নিয়ে সবার মাথায় অনেক কিছু থাকবে না। সো আমরা যদি একটু চেষ্টা করতে পারি যে বার্ন ম্যানেজমেন্ট এবং বার্নের ক্লাসিফিকেশন বা বার্নের যে বেসিকগুলো আছে এগুলো আলোচনা করলে আমরা মোটামুটি পরীক্ষা হলে কভার হয়ে যাবে। কারণ হচ্ছে বার্ন আমাদের হচ্ছে গ্রুপ এতে বার্নের কোয়েশন আসতে পারে, এবং বার্নের আমরা অনেক সময় একটা ক্যালকুলেশন দিই যে 70% বার্ন অথবা 40% বার্ন ইন 80 কেজি পেশেন্ট, তার ফার্স্ট 24 আওয়ারে কতটুকু ফ্লুইড দিব, কি ফ্লুইড দিব, এবং নেক্সট আমরা কি ফ্লুইড দিব, এই জিনিসটা আমাদের জানতে হবে। তারপরে অথবা আমরা রিটার্নে দিই যে হঠাৎ কমপ্লিকেশনস অফ বার্ন, তো এই সম্পর্কে জানা লাগবে। আর বার্নের পেশেন্ট তো আসবেই, যেহেতু এই দেশে ডাক্তারিকে যারা করবেন বার্নের পেশেন্ট ম্যানেজ করতে হবে, দেশের বাইরে গিয়ে বার্নের পেশেন্ট ম্যানেজ করতে হবে, বিশেষ করে উইন্টার সিজনে বার্নের পেশেন্ট অবশ্যই ম্যানেজমেন্ট জানতে হবে, বিকজ আফটার passing of the MBBS and during internship so many burn patient you should deal, এবং এই সমস্ত ডিল করার সময় বার্নের ম্যানেজমেন্ট জানতে হবে, বিশেষ করে বার্নের থিকনেসটা কীভাবে হয় এটা বুঝে ফেলতে হবে, এবং বার্নের ফ্লুইড ম্যানেজমেন্টটা জানতে হবে। সো ডিয়ার স্টুডেন্ট, আজকে আমরা 2টা ক্লাসে বার্ন শেষ করলাম। নেক্সট কোনো ক্লাসে হয়তো আমরা যে কোনো টপিক্স নিয়ে আসতে পারি। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।